বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আজ আমরা আলোচনা করব লেখক মর্গেন হাউজেলের লেখা একটি অসাধারণ বই নিয়ে, যার নাম হলো দ্য সাইকোলজি অফ মানি, টাইমলেস লেসন অন ওয়েলথ, গ্রিড অ্যান্ড হ্যাপিনেস। বন্ধুরা, টাকা আমাদের চারপাশে রয়েছে। এটি আমাদের জীবনকে প্রভাবিত করে এবং কখনো কখনো বিভ্রান্তও করে। টাকাকে নিয়ে প্রত্যেক মানুষের ধারণা আলাদা এবং প্রত্যেকে নিজের ধারণা অনুযায়ী আচরণ করে। লেখক বলেন যে আমরা প্রায়শই ভাবি যে ফাইন্যান্স বা অর্থশাস্ত্র অন্যান্য বিষয়ের মতোই কিছু সূত্র এবং নিয়ম দিয়ে বোঝা সম্ভব। আমরা সেই সূত্র ব্যবহারও করি, কিন্তু সব নিয়মকানুন প্রয়োগ করার পরেও আমরা আর্থিকভাবে শক্তিশালী হতে পারি না। এর কারণ হলো আমরা সূত্র তো মুখস্থ করে নেই, কিন্তু টাকা জমানোর জন্য যে মানসিকতা এবং আচরণের প্রয়োজন তা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি না। অর্থাৎ আপনি টাকা তখনই সঞ্চয় করতে পারবেন যখন আপনি আপনার ভেতরের আচরণ পরিবর্তন করবেন। আপনাকে এই মনস্তত্ত্বটি গড়ে তুলতে হবে যে আপনি সত্যিই টাকা সঞ্চয় করতে চান এবং আর্থিকভাবে স্বাধীন হতে চান। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমাদের চিন্তাভাবনা এবং আচরণ আমাদের ধনী বা গরিব করে তোলে। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, বিল গেটস কীভাবে এত ধনী হলেন? তিনি কি ভাগ্যের জোরে ধনী হয়েছিলেন নাকি কঠোর পরিশ্রমের মাধ্যমে? বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট কিভাবে তার বেশিরভাগ সম্পদ 50-60 বছর বয়সের পরে তৈরি করলেন? টাকা আকর্ষণ করার জন্য কি টাকার পেছনে দৌড়ানো দরকার, নাকি নম্র থেকেও টাকা আকর্ষণ করা যায়? আজ আপনি এই সব প্রশ্নের উত্তর পাবেন। দ্য সাইকোলজি অফ মানি বোঝানোর জন্য এখানে অনেকগুলো কেস স্টাডি দেওয়া হয়েছে, যা থেকে আপনি বুঝতে পারবেন যে টাকা বাঁচানোর জন্য কোনো টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন নেই, বরং এটি একটি সফট স্কিল। আজ আপনি সেই সফট স্কিলগুলো সম্পর্কেই জানবেন। এই আলোচনার পর টাকা নিয়ে আপনার ধারণা বদলে যাবে। যদি আপনি শুধু ধনী দেখাতে না চান, বরং সত্যিই ধনী হতে চান, তাহলে চলুন এই আকর্ষণীয় আলোচনা শুরু করা যাক। প্রথম অধ্যায়, কেউই পাগল নয়, নো ওয়ানস ক্রেজি। বন্ধুরা, প্রত্যেক মানুষের স্বভাব এবং আচরণ ভিন্ন এবং প্রত্যেকের চিন্তাভাবনার ধরনও আলাদা। যা আমার চোখে ভালো তা হয়তো আপনার চোখে খারাপ হতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকের উপলব্ধি বা পারসেপশন ভিন্ন। আমরা সেই পারসেপশনের ভিত্তিতেই দুনিয়া এবং মানুষকে বিচার করি। টাকার ক্ষেত্রেও মানুষের পারসেপশন ঠিক এমনই। একজন গরিব মানুষের জন্য মাসে 10,000 টাকাও অনেক বড় ব্যাপার হতে পারে। আবার এমনও মানুষ আছেন যারা একাই 10,000 টাকা শপিং করে ফেলেন। সত্যিটা হলো, আমরা বই পড়ে যা শিখি তার চেয়ে অনেক বেশি শিখি নিজের অভিজ্ঞতা থেকে। যেই মানুষ স্টক মার্কেটে নিজের টাকা হারিয়েছে, সেই একমাত্র সেই ক্ষতির যন্ত্রণা অনুভব করতে এবং সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারে। 2006 সালে দুজন অর্থনীতিবিদ একটি সমীক্ষা করে জানতে চেয়েছিলেন যে আমেরিকানরা তাদের টাকা কিভাবে ব্যবহার করে। সবাই ভেবেছিল যে মানুষ তাদের আর্থিক লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করে, কিন্তু সমীক্ষার ফলাফল ছিল অবাক করার মতো। বেশিরভাগ আমেরিকান তাদের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বিনিয়োগ করে, অর্থাৎ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত টাকা নিয়ে তাদের যা অভিজ্ঞতা হয়েছে তারা সেভাবেই বিনিয়োগ করে। যদি আপনার শৈশব মুদ্রাস্ফীতির মধ্যে কেটে থাকে, তাহলে আপনি হয়তো বন্ডে বিনিয়োগ করতে ভয় পাবেন। আর যদি আপনি ছোটবেলায় স্টক মার্কেটকে বাড়তে দেখে থাকেন, তাহলে আপনি সম্ভবত স্টক মার্কেটেই বিনিয়োগ করবেন। লেখক বলেন যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আমাদের শিক্ষা বা বুদ্ধিমত্তা থেকে আসে না, আসে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ধরুন, আপনি ছোটবেলায় দেখেছেন যে আপনার বাবা তার বন্ধু বা আত্মীয়দের ধার দিয়ে সেই টাকার ফেরত পাননি, তাহলে আপনার মনেও এই ধারণা জন্মাবে যে বন্ধু বা আত্মীয়দের কখনো ধার দেওয়া উচিত নয়। অর্থাৎ আমরা আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতেই নেই। এর একটি উদাহরণ হলো লটারির টিকিট। বেশিরভাগ গরিব মানুষ লটারির টিকিট কেনার সময় তাদের এই সিদ্ধান্তটি সঠিক মনে হয়, কারণ তারা হয়তো লটারির মাধ্যমে কাউকে ধনী হতে দেখেছেন। তাদের মানসিক মডেল এভাবেই কাজ করে যে ধনী হওয়ার জন্য পরিশ্রম নয়, বরং লটারি বা শর্টকাট প্রয়োজন। আর ফলাফল হিসাবে তারা লটারি বা শর্টকাটের পেছনে ছোটে। টাকা নিয়ে আমাদের আচরণ আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার কাছে তা স্বাভাবিক। আসলে টাকার ব্যাপারে আমাদের মধ্যে কেউই বোকা নয়। আমরা সবাই চালাক, কিন্তু আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতেই টাকার ব্যবহার করি। তাই টাকার বিষয়ে কাউকে বোকা বা পাগল ভাববেন না। শুধু বুঝবেন যে সে যা করছে তার পেছনে তার জীবনের কোনো না কোনো অভিজ্ঞতা লুকিয়ে আছে। দ্বিতীয় অধ্যায়, ভাগ্য এবং ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক। বিল গেটসকে প্রায় সবাই চেনেন, কিন্তু তিনি কিভাবে এত ধনী হলেন?
বিল গেটস এমন একটি স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন যেখানে সেই সময় কম্পিউটার ছিল, যা আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও ছিল না। সেখানেই তার বন্ধু পল অ্যালেনের সাথে পরিচয় হয়, যিনি পরে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হন। অর্থাৎ বিল গেটসের জীবনে ভাগ্য একটি বড় ভূমিকা পালন করেছিল। তবে তিনি যে কঠোর পরিশ্রমী ছিলেন তা অস্বীকার করা যায় না, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়াটা তার ভাগ্যেরই অংশ ছিল। এবার বিল গেটসের আরেক বন্ধু কেন্ট ইভ্যান্সের কথা বলা যাক। বিল, পল এবং কেন্ট তিনজনই একসাথে একটি কোম্পানি খোলার স্বপ্ন দেখতেন, কিন্তু দুর্ভাগ্যবশত পর্বতারোহণের সময় কেন্ট ইভ্যান্সের মৃত্যু হয়। পর্বতারোহণে মৃত্যুর ঝুঁকি প্রতি মিলিয়নে একজনের থাকে। যেখানে বিল গেটসের সাথে ভাগ্য ছিল, সেখানে কেন্ট ইভ্যান্সের জীবনে ছিল মারাত্মক ঝুঁকি। ভাগ্য এবং ঝুঁকি মুদ্রার এপিঠ ওপিঠ, দুটোই আমাদের জীবনের অংশ। তাই যখন কোনো ধনী ব্যক্তিকে দেখবেন, তখন এটা ভাববেন না যে সে শুধু পরিশ্রম করেই ধনী হয়েছে, হয়তো ভাগ্য তার সহায় ছিল। আবার কাউকে তার সৌভাগ্যের জন্য পুরোপুরি কৃতিত্ব দেবেন না, কারণ হয়তো সেই সৌভাগ্য অর্জনের জন্য সে অনেক বড় ঝুঁকি নিয়েছে। তৃতীয় অধ্যায়, কখনোই যথেষ্ট নয়, নেভার এনাফ। আপনার সামনে যদি খাবারের টেবিল সাজানো থাকে এবং আপনাকে বলা হয় যত খুশি খেতে পারেন, তাহলে আপনি হয়তো আপনার ক্ষুলার চেয়ে বেশি খেয়ে ফেলবেন এবং অসুস্থ হয়ে পড়বেন। টাকার ক্ষেত্রেও আমাদের আচরণটা ঠিক এমনই। যখন আমাদের কাছে টাকা আসতে শুরু করে, তখন আমরা আরও বেশি টাকার জন্য ঝুঁকি নিতে থাকি। আমরা লোভে পড়ে যাই এবং বুঝতেই পারি না যে কোথায় থামা উচিত। এর একটি উদাহরণ হলেন রজত গুপ্ত। তিনি কলকাতায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশবেই অনাথ হয়ে যান, কিন্তু নিজের দক্ষতায় তিনি বিশ্বের অন্যতম বড় কনসাল্টিং ফার্ম ম্যাককিনসের সিইও হয়েছিলেন। 2008 সাল নাগাদ তার সম্পত্তির পরিমাণ ছিল $100 মিলিয়ন, কিন্তু তার ইচ্ছা ছিল বিলিয়নিয়ার হওয়ার। এই অতিরিক্ত লোভের বশেই তিনি ইনসাইডার ট্রেডিংয়ের মতো একটি বেআইনি কাজে জড়িয়ে পড়েন এবং তার বছরের পর বছর ধরে অর্জিত সম্মান ও খ্যাতি মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায়। এর থেকে আমরা 4টি জিনিস শিখতে পারি। 1. লক্ষ্যের সীমা নির্ধারণ করুন। যখন আপনার কাছে যথেষ্ট টাকা এসে যাবে, তখন আরও বেশি লোভ করা বন্ধ করুন। উচ্চাকাঙ্ক্ষার চেয়ে সন্তুষ্টির উপর বেশি জোর দিন। 2. সামাজিক তুলনা বন্ধ করুন। নিজের সম্পদ বা আয়ের তুলনা অন্যের সাথে করবেন না। এটি এমন একটি দৌড় যা কখনো শেষ হয় না এবং এতে আপনি কেবল হারবেন। 3. যথেষ্টর অর্থ বুঝুন। যথেষ্ট মানে খুব কম নয়। যথেষ্ট মানে এটা বোঝা যে এর বেশি পাওয়ার চেষ্টা করলে আপনার অনুশোচনা হতে পারে। 4. কিছু জিনিস ঝুঁকির যোগ্য নয়। আপনার সম্মান, পরিবার, স্বাধীনতা এবং মানসিক শান্তি, এই জিনিসগুলো অমূল্য। এমন কোনো ঝুঁকি নেবেন না যাতে এই জিনিসগুলো বিপন্ন হয়। চতুর্থ অধ্যায়, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু, অর্থাৎ কম্পাউন্ডিংয়ের শক্তি বুঝতে হবে। আপনি একদিন পড়াশুনো করে পরীক্ষায় পাশ করতে পারেন, কিন্তু টপার হতে পারবেন না। টপার হওয়ার জন্য আপনাকে প্রতিদিন নিয়ম করে পড়তে হয়। টাকা ইনকামের ব্যাপারটাও ঠিক একই রকম। যারা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে, তারা প্রায়শই ভুল পথে চালিত হয় এবং যত দ্রুত টাকা কামায় তত দ্রুতই তা হারিয়ে ফেলে। সত্যিকার অর্থে ধনী হতে হলে আপনাকে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি বুঝতে হবে। এর সেরা উদাহরণ হলেন ওয়ারেন বাফেট। তার মোট সম্পত্তির প্রায় 99% তিনি 50 বছর বয়সের পরে অর্জন করেছেন, কারণ তিনি মাত্র 10 বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বিনিয়োগ করে গেছেন। কম্পাউন্ডিংয়ের ফল তাৎক্ষণিক পাওয়া যায় না, এর জন্য ধৈর্য প্রয়োজন। আমাদের সমস্যা হলো আমরা শুরুতেই ফল না পেলে অধৈর্য হয়ে পড়ি। ঠিক যেমন একটি ব্যবসা শুরু করার পর প্রথম দিকে লাভ না হলে আমরা তা বন্ধ করে দিই। যদি আমি আপনাকে 8+8+8 এভাবে 9 বার যোগ করতে বলি, আপনি হয়তো কয়েক সেকেন্ডে বলে দেবেন যে উত্তর 72। কিন্তু যদি আমি আপনাকে 8 গুণ 8 গুণ 8 এভাবে 9 বার গুণ করতে বলি, তাহলে আপনার মাথা ঘুরে যাবে, কারণ এর উত্তর 13 কোটিরও বেশি। কম্পাউন্ডিং ঠিক এই গুণের মতোই কাজ করে। আপনাকে টাকা শুধু যোগ করলে চলবে না, তাকে গুণ করতে হবে, অর্থাৎ টাকা দিয়েই টাকা তৈরি করতে হবে। পঞ্চম অধ্যায়, ধনী হওয়া বনাম ধনী থাকা। আজকের ডিজিটাল যুগে টাকা আয় করা হয়তো সহজ,
কিন্তু সেই টাকাকে ধরে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। টাকা আয় করার জন্য আপনাকে ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, কিন্তু টাকা ধরে রাখার জন্য আপনাকে ঝুঁকি থেকে বাঁচতে হয়, নম্র হতে হয় এবং আপনার মধ্যে এই ভয়টা থাকাও দরকার যে যা আপনি অর্জন করেছেন তা যে কোনো সময় চলেও যেতে পারে। জেসি লিভারমোর এবং আব্রাহাম জরমানস্কি দুজনেই খুব ধনী ছিলেন, কিন্তু তারা ধনী থাকতে পারেননি, কারণ তারা জানতেন কিভাবে টাকা আয় করতে হয়, কিন্তু জানতেন না কিভাবে তা রক্ষা করতে হয়। ধনী থাকার জন্য আপনার একটি সার্ভাইভাল মাইন্ডসেট বা টিকে থাকার মানসিকতা প্রয়োজন। এর জন্য 3টি জিনিস মনে রাখতে হবে। 1. আর্থিকভাবে অটুট থাকার লক্ষ্য রাখুন। এমনভাবে পরিকল্পনা করুন যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারেন। 2. পরিকল্পনা করুন, কিন্তু মনে রাখবেন পরিকল্পনা বদলাতেও পারে। এমন পরিকল্পনা করুন যা বাস্তবের মুখোমুখি হতে পারে এবং প্রয়োজনে বদলানো যায়। 3. আশাবাদী হন। আপনার মধ্যে এই বিশ্বাস রাখুন যে আপনি যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকতে পারবেন। 6ষ্ঠ অধ্যায়, টেলস ইউ উইন। আমরা জীবনে যা কিছু করি তার বেশিরভাগই হয়তো ব্যর্থ হই, কিন্তু কয়েকটি বড় সাফল্যই আমাদের জীবনকে বদলে দেয়। একেই টেল ইভেন্ট বা লম্বা লেজের ঘটনা বলা হয়। আপনি যত সফল বিনিয়োগকারী বা ব্যবসায়ীকে দেখবেন, তারা সাফল্যের চেয়ে বেশি ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা জানতেন যে কয়েকটি বড় জয় তাদের সমস্ত ক্ষতি পুষিয়ে দেবে। ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো এইভাবেই কাজ করে। তারা হয়তো 50টি স্টার্টআপে বিনিয়োগ করে, যার মধ্যে 40টিই ব্যর্থ হয়, কিন্তু যে 2-3টে স্টার্টআপ সফল হয় তা থেকে তারা এতটাই লাভ করে যে সমস্ত ক্ষতি পূরণ হয়ে যায়। ব্যর্থতা এই প্রক্রিয়ারই একটি অংশ, এটি মেনে নিতে শিখুন। আপনি প্রতিবার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। বিল গেটস বা ইলন মাস্কও প্রতিবার সঠিক সিদ্ধান্ত নেন না। পার্থক্য হলো তারা ব্যর্থতাকে ভয় পান না এবং লম্বা লেজের ফলাফলের জন্য অপেক্ষা করেন। 7ম অধ্যায়, স্বাধীনতা। টাকা দিয়ে কেনা যায় এমন সবচেয়ে মূল্যবান জিনিস হলো স্বাধীনতা, নিজের সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকে, তখনই আপনি প্রকৃত সুখ অনুভব করেন। লেখক ডেরিক সাইভার্সের উদাহরণ দিয়ে বলেন, তিনি তখনই নিজেকে ধনী মনে করেছিলেন যখন তার কাছে এতটুকু সঞ্চয় ছিল যে তিনি তার অপছন্দের চাকরি ছেড়ে দিয়ে নিজের পছন্দের কাজ, সঙ্গীত শুরু করতে পারেন। আসল আর্থিক স্বাধীনতা প্যাকেজের অঙ্কেময়, নিজের ইচ্ছামতো জীবনযাপন করার ক্ষমতায় লুকিয়ে আছে। 8ম অধ্যায়, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। যখন আপনি কাউকে একটি দামি গাড়ি চালাতে দেখেন, তখন আপনি ভাবেন না যে চালক কত দুর্দান্ত, বরং আপনি ভাবেন যদি আমার কাছে এই গাড়িটা থাকতো তাহলে লোকে আমাকে দুর্দান্ত ভাবত। এটিই হলো প্যারাডক্স। মানুষ দামি জিনিস কেনে অন্যদের প্রভাবিত করার জন্য, সম্মান পাওয়ার জন্য, কিন্তু বাস্তবতা হলো মানুষ আপনার জিনিস দেখে প্রভাবিত হয় না, তারা কেবল সেটাকে নিজের জন্য একটি মানদণ্ড হিসেবে ধরে নেয়। সম্মান এবং প্রশংসা টাকা দিয়ে কেনা যায় না, এটি আপনার নম্রতা, দয়া এবং সহানুভূতি দিয়েই অর্জন করতে হবে। 9ম অধ্যায়, সম্পদ হলো তা যা দেখা যায় না। ধনী হওয়া এবং সম্পদশালী হওয়ার মধ্যে পার্থক্য আছে। ধনী মানে আপনার বর্তমান আয় বেশি, যা দামি গাড়ি বা পোশাকে দেখা যায়, কিন্তু সম্পদ হলো সেই টাকা যা আপনি খরচ করেননি। সম্পদ হলো সেই সঞ্চয় এবং বিনিয়োগ যা দেখা যায় না, কিন্তু তা আপনাকে স্বাধীনতা এবং নিরাপত্তা দেয়। যখন কেউ বলে যে সে কোটিপতি হতে চায়, তার আসল মানে সে কোটি টাকা খরচ করতে চায়, কিন্তু সম্পদশালী হওয়ার মানে টাকা খরচ করা নয়, বরং টাকাকে ধরে রাখা। সম্পদশালী মানুষেরা প্রায়শই খুব সাধারণ জীবনযাপন করেন। 10ম অধ্যায়, কোনো কিছুই বিনামূল্যে নয়। আমরা প্রায়ই একটি কিনলে একটি ফ্রি অফার দেখি, কিন্তু আসলে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। সব কিছুরই একটি মূল্য আছে, কিন্তু সব মূল্য ট্যাগে লেখা থাকে না। স্টক মার্কেট থেকে রিটার্ন পাওয়ার মূল্য হলো অস্থিরতা, ভয়, সন্দেহ এবং অনিশ্চয়তা। এই মূল্য আপনাকে মেটাতেই হবে। একে জরিমানা বা ফাইন হিসেবে না দেখে একটি ফি বা মাসুল হিসেবে দেখুন। যেমন আপনি একটি ভালো সিনেমার জন্য টিকিট কাটেন, তেমনি ভালো রিটার্নের জন্য আপনাকে এই বাজারের অস্থিরতা সহ্য করার মানসিকতা রাখতে হবে। 11ম অধ্যায়, যুক্তিসঙ্গত হন, কেবল যুক্তিবাদী নয়। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় পুরোপুরি রোবটের মতো যুক্তিবাদী হওয়ার প্রয়োজন নেই, বরং যুক্তিসঙ্গত হন বা বাস্তববাদী হন। এমন একটি পরিকল্পনা তৈরি করুন যা পুরোপুরি নিখুঁত না হলেও আপনি দীর্ঘ সময় ধরে অনুসরণ করতে পারবেন। কখনো কখনো আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিই, কারণ আমরা ভয় পাই, আমরা ক্ষতি দেখতে চাই না। এটিই স্বাভাবিক। এমন একটি বিনিয়োগ কৌশল বেছে নিন যা আপনাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়, এমনকি যদি সেটা সর্বোচ্চ রিটার্নও না দেয়।
দ্বাদশ অধ্যায়, আপনিও বদলে যাবেন। আমরা সময়ের সাথে বদলে যাই। আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং লক্ষ্য সব কিছুই পরিবর্তনশীল। তাই এমন কোনো কঠোর আর্থিক পরিকল্পনা করবেন না যা বদলানো যায় না। আপনার পরিকল্পনায় নমনীয়তা রাখুন। প্রতি বছর আপনার পরিকল্পনা পর্যালোচনা করুন এবং প্রয়োজনে তা পরিবর্তন করুন। জীবনের প্রতিটি পর্যায়ে এমন সিদ্ধান্ত নিন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো, কিন্তু মনে রাখবেন যে ভবিষ্যতও পরিবর্তনশীল। ত্রয়োদশ অধ্যায়, নিরাশা এবং গল্পের প্রলোভন। নিরাশা বা খারাপ খবর আমাদের মনোযোগ বেশি আকর্ষণ করে। সব কিছু ঠিক হয়ে যাবে বলার চেয়ে তুমি বিপদে আছো বললে মানুষ বেশি গুরুত্ব দেয়। টাকার ক্ষেত্রে একটু নিরাশাবাদী হওয়া ভালো, কারণ এটি আপনাকে অপ্রত্যাশিত ক্ষতির জন্য মানসিকভাবে প্রস্তুত রাখে। এই পুরো পৃথিবীটাই গল্পের ওপর চলে। সরকার, অর্থনীতি, বাজার সব কিছু নিয়ে আমাদের একটি গল্প শোনানো হয়। যখন আমাদের কাছে কোনো বিষয়ের সম্পূর্ণ তথ্য থাকে না, তখন আমরা নিজেরা একটি গল্প তৈরি করে সেই শূন্যস্থান পূরণ করি। টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে এই গল্পগুলোর বাইরে গিয়ে বাস্তবতাকে খুঁজে বের করতে হবে, কারণ এই বড় বাজারে যে কেউ আপনাকে বোকা বানাতে পারে। শেষ কথা, কিছু স্বীকারোক্তি। বন্ধুরা, আপনার টাকা নিয়ে কি করবেন তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। আমরা কেবল আপনাকে পথ দেখাতে পারি। তবে কিছু কথা মনে রাখবেন। নম্র হন। টাকা তার কাছেই টেকে যে নম্র থাকে। শান্তিতে ঘুমান। এমনভাবে টাকা পরিচালনা করুন যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারেন। ধৈর্য ধরুন। সময়ের সাথে সাথে আপনার সম্পদ বাড়বে। নিজেকে সময় দিন। টাকা দিয়ে নিজের সময়কে নিয়ন্ত্রণ করার স্বাধীনতা কিনুন। লোক দেখানোর জন্য খরচ করবেন না। আপনার ব্যবহার দিয়ে মানুষের মন জয় করুন, জিনিসপত্র দিয়ে নয়। সঞ্চয় করুন। নিজের জন্য টাকা বাঁচান, শুধু গাড়ি বা বাড়ির জন্য নয়। সাফল্যের মূল্য দিতে প্রস্তুত থাকুন। ঝুঁকি নিতে ভয় পাবেন না। নিজের খেলাটা খেলুন, অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। প্রত্যেকের আর্থিক লক্ষ্য এবং পথ ভিন্ন। এবং সবশেষে আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে আপনার পরিবারের সাথে কথা বলুন, আলোচনা করুন, কারণ সম্পদ একা তৈরি করা যায়, কিন্তু একসাথে উপভোগ করলেই তার আসল আনন্দ পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সামারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সামারিটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।